আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নূর প্লিজ শুধু একবার আমার ফোন উঠাও, কথা বলো আমার সাথে, আমার অনেক টেনশন হচ্ছে। পড়তে পড়তে আবার আদিত্যের কল আসে। নূর এবার ফোনটাই বন্ধ করে ফেলে। কিছুতেই কথা বলবেন ওই লোকটার সাথে, কখনো না। আদিত্য নূরের ফোন বন্ধ পেয়ে প্রচুর রেগে যায়। নিজের ফোনটা পেটের উপর ঠাস করে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর ঘরের ভেতর পাইচারি করতে থাকে আর বিড়বিড় করে বলে, কাজটা একদম ঠিক করলে না নূর পাখি। আমাকে এভাবে অশান্তিতে রেখে তুমি ফোনটা বন্ধ করে ফেললে, সাহস অনেক বেড়ে গেছে তোমার। একে তো ক্যাম্পাসে আমার সাথে দেখা না করে ওভাবে চলে গেলে, ফোন দিলাম তাও ধরলে না, এখন আবার ফোনটাও বন্ধ করে দিলে। কাল একবার দেখা হতে দাও, তারপর বুঝাবো আমাকে ইগনোর করার মজা। নূর মন খারাপ করে মাথা নিচু করে চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। গলির মাথায় আসতেই সামনে তাকিয়ে দেখল আদিত্য প্রতিদিনকার মতো গাড়ি নিয়ে বসে আছে। কিন্তু নূর আজ আদিত্যের গাড়িতে উঠবে না। তাই ও আদিত্যের গাড়ি দেখেও না দেখার ফান করে অন্যদিকে ঘুরে রাস্তার আইল্যান্ড দিয়ে হাঁটা শুরু করে। নূরের এভাবে চলে যাওয়া দেখে আদিত্যের রাগ আরও বেড়ে যায়। একে তো কাল থেকে এমনিতেই নূরের উপর রেগে আছে, তার উপর এখন আবার ওকে এভাবে ইগনোর করা দেখে আদিত্যের রাগে চল শক্ত হয়ে আসে। রাস্তার মধ্যে নাম ধরে ডাকলেও সিনক্রেট হতে পারে, নূরের সমস্যা হতে পারে, তাই আদিত্য কিছু বলল না। নূর অনেকক্ষণ ধরে চুপচাপ রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ সাইড করে এসে নূরের পাশে আদিত্যের গাড়ি ব্রেক করল। আচমকা এমন হওয়ায় নূর একটু ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। আদিত্য ফট করে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়। নূর কিছু বুঝে ওঠার আগেই আদিত্য নূর এক হাত শক্ত করে ধরে টানতে টানতে গাড়ির কাছে এনে ড্রাইভিং সিটের পাশেই সিটের দরজা খুলে নূরকে এক প্রকার ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। তারপর আবার দরজা বন্ধ করে নিচে যেয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। আদিত্য কোনো কথা না বলে চোখ মুখ শক্ত করে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নূরের ভয়ে আত্মা পেরিয়ে যাওয়ার উপক্রম। আদিত্যকে দেখেই বুঝতে পারছে যে আদিত্য প্রচুর রেগে আছে। নূর একটা ঢোক চিপে মনে মনে একটু সাহস জগিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, দেখুন। নূরের কথা শেষ হওয়ার আগে আদিত্য নূরের দিকে চোখ গরম করে তাকিয়ে রাগী স্বরে বলে উঠল, জাস্ট শাট আপ, নট এ ওয়ার্ড। চুপচাপ বসে থাকো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নূর যেটুকু সাহস জুগিয়েছিল আদিত্যের ধমকে তা পানের জলে হেসে যায়। ভয়ে মিনি বিড়ালের মতো কোটি কোটি মেরে বসে আছে। আদিত্য আবার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। অ্যানি নিজের রুমের সবকিছু ভাঙচুর করছে। বারবার শুধু কাল আদিত্যের কোনো অপমানগুলো মনে পড়ছে অ্যানির। ভাঙচুর করছে আর বলছে, তুমি এটা ঠিক করো নি আদি, একদম ঠিক করে নেই। ওই 2 টাকার মেয়ের জন্য আমাকে এভাবে অপমান করলে। ওই নূরকে তো আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। তোমাকেও তো আমার হতেই হবে, যে করেই হোক। অ্যানির বাবা মেয়ের রুম থেকে ভাঙচুরের শব্দ শুনে তড়িঘড়ি করে মেয়ের রুমে আসে। অ্যানিকে এভাবে ভাঙচুর করতে দেখে অ্যানির বাবা অ্যানির হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মামনি, এত রেগে আছো কেন? কেউ কিছু বলেছে? বাপিকে বলো। অ্যানি ওর বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাপি, আমি আদিত্যকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার আদিত্যকে চাই। প্লিজ বাপি, ওকে আমার করে দাও, প্লিজ প্লিজ। অ্যানির বাবা মুচকি হেসে বলল, ব্যাস এই কথা? তাই এতে রাগারাগির কি আছে? তুই আদিত্যকে ভালোবাসিস, এটা তো অনেক ভালো কথা। তুই চিন্তা করিস না, আমি আজই আদিত্যের বাবার সাথে কথা বলবো তোর আর আদিত্যর বিয়ের ব্যাপারে। আদিত্যের বাবা নিশ্চয়ই আমার কথা ফেলতে পারবে না। অ্যানি খুশি হয়ে বলল, সত্যি বাপি, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। এখন নিজের মুড ঠিক করো, যাও। অ্যানির বাবা নিচের রুমে এসে আদিত্যের বাবাকে ফোন দিল। আদিত্যের বাবা ধরে বলল, কিরে কেমন আছিস? অনেকদিন পরে ফোন দিলি। এই তো আছি ভালো। শোন, তোকে একটা দরকারে ফোন দিয়েছি। বল। তারপর অ্যানির বাবা সব কথা খুলে বলল এবং অ্যানি আর আদিত্যের বিয়ের প্রস্তাবও দিল। আদিত্যের বাবা সব শুনে বলল,
দেখ, আমার ছেলেমেয়েদের খুশি আমার কাছে সবচেয়ে বড় জিনিস। ওরা যেটাতে খুশি থাকবে আমিও সেটাতেই খুশি। তুই যখন বলছিস আমি আদির সাথে কথা বলে দেখব, আদি যদি রাজি থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। তবে যদি আদি মানা করে তখন আমিও কিছু করতে পারবো না। অ্যানির বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আদিত্যর সাথে কথা বলে দেখ, তারপর কি বলে আমাকে জানাস। ঠিক আছে। একটা নদীর কিনারায় নির্জন নিরিবিলি জায়গায় বসে আদিত্য গাড়িটা একপাশে করে থামায়। তারপর গাড়ি থেকে বের হয়ে নূরের পাশে সে দরজা খুলে নূরের হাত ধরে গাড়ি থেকে বের করে গাড়ির সাথে চেপে ধরে দাঁড় করায়। আদিত্য নূরের দুই পাশে নিজের দুই হাত গাড়ির উপর রেখে নূরকে দুই হাতের মাঝে আটকে ফেলে। তারপর নূরের দিকে হালকা ঝুঁকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হাত কিরমির করে বলল, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হলো আমাকে ইগনোর করার? কাল ভার্সিটিতেও আমার সাথে দেখা না করে চলে গেলে, ফোন দিলাম ফোনও ধরলে, আবার এখনও আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে। সমস্যাটা কি তোমার? তুমি জানো কাল থেকে কতটা টেনশনে ছিলাম আমি? নূর বেচারি ভয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। একটা ঠোক চিপে মনে একটু সাহস জগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন, কাল আপনার গার্লফ্রেন্ড। নূর আর বলতে পারল না। তার আগেই আদিত্য একটা রাম ধমক দিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার টু কল হার মাই গার্লফ্রেন্ড, শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, ইউ হিয়ার মি? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড অর এনিথিং এলস, শি ইজ নাথিং টু মি। আদিত্যের কথা শুনে নূর অবাক হয়ে তাকালো আদিত্যের দিকে। উনি কি সত্যি বলছে? ওই মেয়েটা কি তাহলে ওনার গার্লফ্রেন্ড না? তাহলে কি আমি ওনাকে ফুল বুঝলাম? কিন্তু ওই মেয়েটা যে বলল। নূরের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, আর যখন এই অ্যানি তোমাকে এতগুলো কথা বললো তখন কেন তুমি ওর মুখের ওপর জবাব না দিয়ে চুপচাপ চলে এলে? তোমাকে আমি বলেছি না কেউ কিছু বললে আমাকে বলবে? তাহলে কেন আমাকে না বলে চলে গেলে? নাকি আমার উপর তোমার বিশ্বাস ছিল না? আমার চেয়ে বেশি তোমার ওই অ্যানির কথায় বিশ্বাস ছিল, তাই তো আমার কাছে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। আমি তোমাকে বলেছিলাম না অ্যানি শুধু আমার বাবার বন্ধুর মেয়ে, আর কিছুই না? তারপরও তোমার কাছে আমার চেয়ে ওই মেয়েটা কি বলল সেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হলো। সত্যি আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে আমি এতদিনে তোমার এতটুকু বিশ্বাসও অর্জন করতে পারিনি। কাল তানি এসে সব কিছু না বললে হয়তো আমি জানতামও না। তুমি জানো কাল কতটা টেনশনে ছিলাম আমি? নূর কি বলবে ভেবে পাচ্ছে না। মাথা নিচু করে মনে মনে ভাবছে, আমি সত্যি অনেক বড় গাধা, সব কিছু না চিনি ওনাকে ফুল পুছে বসে আছি। এসব ভেবে নূরের খুব খারাপ লাগছে। আদিত্যের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। নূরের চুপ করে থাকা দেখে আদিত্য আবারও একটা ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন? অ্যান্সার মি, ড্যাম ইট। নূর আর সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে অস্পষ্ট স্বরে বলল, সরি, আসলে কাল আমার খুব খারাপ লেগেছিল ওনার কথায়, তাই। আদিত্যের এবার নিজেরই খুব খারাপ লাগছে নূরকে কাঁদতে দেখে। নূরের কান্না যে কিছুতেই ওর সহ্য হয় না। মেয়েটার সাথে মনে হয় একটু বেশি কঠোর বিহেভ করে ফেলেছে ও। নূরের কান্না দেখে আদিত্য কোনো কিছু না ভেবে নিজের দুই হাত দিয়ে নূরের মাথাটা আলতো করে বুকের সাথে চেপে ধরে বলে উঠল, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, এখন কান্না বন্ধ করো প্লিজ। নূরও নিজের অজান্তে আদিত্যের বুকে মাথা রেখে বুকের শার্ট হাত দিয়ে খামচে ধরে কাঁদতে লাগলো। আদিত্যের বুকে মাথা রেখে নূরের মনে হচ্ছে এটাই যেন পরম সুরক্ষিত আর শান্তির জায়গা। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। একটু পরে ধীরে ধীরে নূরের কান্না থেমে আসে। নূরের হঠাৎ হুঁশ আসে যে ও কোথায়। হুঁশ আসতেই নূর চট করে আদিত্যকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে এদিক ওদিক তাকিয়ে আমতো আমতো করে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন যাওয়া উচিত। আদিত্য নূরের ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, ঠিক আছে চলো। তারপর ওরা দুজন আবার গাড়িতে উঠে রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। গাড়ির ভেতরে নূর লজ্জায় আর কোনো কথা বলেনি আদিত্যের সাথে। নূর ক্লাসে যেয়ে তানির পাশে যেয়ে বসে পড়ল। তানি নূরের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, তুই ঠিক আছিস? কাল ওভাবে চলে গেলি, জানিস আমার কত চিন্তা হচ্ছিল। নূর মুচকি এসে বলল, আমি ঠিক আছি,
কাল একটু মন খারাপ ছিল, তবে এখন ঠিক আছি। তানি একটু উৎসাহিত হয়ে বলল, তুই জানিস কাল তুই চলে যাওয়ার পর ওখানে কত বড় সিন হলো? জেন কসম, একদম সুপার ডুপার বাম্পার হিট সিন। ইস, তুই মিস করে ফেললি। তুই থাকলে তুইও দেখতে পারতিস। আমি তো আদিত্য ভাইয়ার ফ্রেন্ড না, পুরো এসি হয়ে গেছি। নূর প্রকুচকে তাকিয়ে বলল, মানে কি বলছিস তুই? ঠিক করে বল। তারপর তানি নূরকে কালকের সব ঘটনা খুলে বলল। সব শুনে নূর থ হয়ে গেল। আদিত্য আমার জন্য এসব করেছে, আর আমি কি না ওনার ওপর মিথ্যা রাগ করে বসেছিলাম। নূরের ভাবনার মাঝেই তানি আবার বলল, কাল ওই অ্যানি ফানি কুত্তার নানির যে হাল হয়েছিল, আমার যা খুশি লাগছিল দেখে তোকে কি বোঝাবো। আর একটা কথা জানি, কাল ভাইয়ার কথা শুনে আমি 100% শিওর হয়ে গেছি যে আদিত্য ভাইয়া তোকে অনেক ভালোবেসে ফেলেছে। তানির কথা শুনে নূরের মনের ভেতর খুশির বর্ষা শুরু হয়ে গেল। হাজারো রঙিন প্রজাপতি উড়তে লাগলো, মনে মনেই আওড়াতে লাগলো, উনি আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। নূর খুশিতে যেন হাওয়ায় ভাসতে লাগলো। তানি দুষ্টু হেসে নূরের ঘাড়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি ভাইয়ের খেয়ালে? নূর লজ্জা পেয়ে বলল, ধ্যাত, এমন কিছুই নয়। একটু পর তানি একটু সিরিয়াস হয়ে বলল, আচ্ছা শোন, একটা কথা বলার ছিল। কি বল। আসলে আবির বলল কাল আদিত্য ভাইয়ার নাকি জন্মদিন, তাই ওরা সবাই মিলে আদিত্য ভাইয়াদের গাজীপুরে যে ফার্ম হাউস আছে ওখানে যাবে সেলিব্রেট করতে। আদিত্য ভাইয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু আবির আর তাসির দুজনে মিলে রাজি করিয়েছে। ওখানে বাইরে কেউ যাবে না, শুধু ওরা তিনজনই আর আদিত্য ভাইয়ার বোন সানা যাবে। এটা একটা পিকনিকের মতোই হবে আর কি। তো এসব আমাকে বলছিস কেন? বলছি কারণ আবির আমাকেও যেতে বলেছে ওর সাথে, কিন্তু আমার একা যেতে কেমন যেন লাগছে, তাই বলছিলাম যে তুই চল না আমাদের সাথে। আদিত্য ভাইয়েরও অনেক ভালো লাগবে তুই গেলে। নূর চমকে উঠে বলল, আমি? পাগল হয়ে গেছিস তুই? তুই তুই জানিস না আমার বাসার খবর? ছোট মা জানতে পারলে আমার জান কবজ করে ফেলবে। হ্যাঁ জানি তো, তবুও দেখ না, তুই যদি একটু কোনোভাবেই একটু ম্যানেজ করতে পারিস। আমরা সকালে যে আবার সন্ধ্যার আগেই ফিরে আসব, আর আদিত্য ভাইয়াও নিশ্চয় খুশি হবে তোকে দেখে। নূর একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ওরও ইচ্ছে হচ্ছে আদিত্যের জন্মদিনে ওর পাশে থাকার, কিন্তু ও যে ইচ্ছে করলেও যেতে পারবে না। ছোট মা সেটা কখনো হতে দিবে না। নূর মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূর কৃষ্ণচূড়া গাছের দিকে হেঁটে যাচ্ছে আদিত্যের সাথে দেখা করার জন্য। পেছন থেকে দেখতে পেল আদিত্য ব্রেকের ওপর বসে আছে। তানির বলা সেই কথাটা যে আদিত্যকে ভালোবাসে, কথাটা মনে পড়তেই নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক হাসল। কথাটা মনে পড়তেই নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক হাসল। তারপর নিজেকে একটু ঠিক করে আদিত্যের কাছে গেল। আদিত্যের কাছে আসতেই আদিত্য মুচকে এসে নূরকে বসতে বলল। নূর চুপচাপ আদিত্যের পাশে বসে পড়ল। আজ কেন যেন ওর খুব লজ্জা লাগছে। আদিত্য নূরকে কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ আবির, তাসির আর তানি এসে ওখানে হাজির হলো। আদিত্য ওদের দিকে প্রকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? আবির ক্যাপলা হাসি দিয়ে বলল, ভাই জাস্ট 2 মিনিটস, আমাদের কিছু কথা আছে ভাই, নূরের সাথে, বলেই চলে যাব। আদিত্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, নূরের সাথে কি কথা? আরে বলতে দিলেই তো বলবো। আবির নূরের দিকে তাকিয়ে বলল, আসলে নূর, কাল ভাইয়ের জন্মদিন, তাই আমরা প্ল্যান করেছি কাল আমরা সবাই মিলে আমাদের ফার্ম হাউসে যাব। তাই তোমাকেও বলছি, তুমিও আমাদের সাথে গেলে আমাদের অনেক ভালো লাগতো। তো বলো, তুমি আসবে? নূর কি বলবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে থাকা সত্ত্বেও হ্যাঁ বলতে পারছে না। নিজের ফ্যামিলি প্রবলেমের কথা এদের কিভাবে বোঝাবে? আদিত্য নূরের ব্যাপারটা বুঝতে পারছে, যদিও নূর আসলে সবচেয়ে বেশি খুশি আদিত্যই হবে। তবু নূরের ফ্যামিলির কথা ওর ভালো করেই জানা আছে।
তাই নূরের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হলে দরকার নেই, ইটস ওকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। নূর কিছু না বলে শুধু একটা ম্লান হাসি দিল। গাড়ির ভেতর বসে আছে নূর। গাড়ি সিগন্যালে এসে দাঁড়িয়ে আছে। মনটা একটু খারাপ করে জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ওর নজর গেল সামনে থাকা একটা বাইকে। বাইকে একটা ছেলের পেছনে একটা মেয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে তারা স্বামী স্ত্রী, কারণ মেয়েটা শাড়ি পরা, পেছন থেকে ছেলেটার কোমর জড়িয়ে ধরে বসে আছে। কোনো একটা কথা নিয়ে দুজন হাসছে। দেখে মনে হচ্ছে তারা অনেক সুখী। নূরের কাছে ব্যাপারটা অনেক কিউট লাগছে। ওদের দেখে নূর মুচকে হাসছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে নূরকে এমন মুচকে হাসতে দেখে আদিত্যর ভ্রু কুঁচকে আসলো। তারপর নূরের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। আদিত্য দেখল নূর বাইরে একটা বাইকে বসে থাকা দম্পতির দিকে তাকিয়ে আছে। আদিত্য মনে মনে ভাবল, নূরের কি বাইক পছন্দ? পেছন থেকে হর্নের শব্দে দুজনেরই ধ্যান ভাঙল। আদিত্য সামনে তাকিয়ে দেখল সিগন্যাল গ্রিন হয়ে আছে, তাই ও তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। তারপর নূরকে নামিয়ে দিয়ে আদিত্য চলে গেল। নূর বাসায় ঢুকে দেখল ওর সৎমা রবিনা বেগম আর রবি কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। সামনে কাপড় চোপড় ভরা দুটো লাগেজ দেখা যাচ্ছে। নূরকে আসতে দেখে রবিনা বেগম বলে উঠল, তুই এসে গেছিস? তাহলে শোন, আমি রবিকে নিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছি। জনি হাসপাতালে ভর্তি, আর বাবাও অনেক অসুস্থ, তাই কিছুদিন ওখানেই থাকবো। নূর মনে মনে ভাবল, এই বদমাসটার আবার কি হলো? যাই হোক, ভালোই হয়েছে, সারা জীবন যেন হসপিটালেই থাকে। নূরের ভাবনার মাঝেই রবিনা বেগম আবার বলে উঠল, রিপা ওর ফ্রেন্ডসদের সাথে ট্যুরে গেছে, তাই বাসায় শুধু তুই থাকবি। বাসার ঠিকঠাক খেয়াল রাখবি, বুঝেছিস? আমি নেই দেখে কোনো কাজের ফাঁকি দিবি না কিন্তু, বলে দিলাম। নূর মাথা ঝাঁকিয়ে বলল, জি ছোট মা, আমি সব কাজ ঠিক করে করে নিব, তুমি চিন্তা করো না। রবিনা বেগম নিচের পার্সটা আনার জন্য রুমে গেল। রবি এই ফাঁকে নূরকে বলল, জানো আপু, শুনেছি ওই জনিকে কারা যেন সেই মারা মেরেছে, একদম হাত পা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কতদিন হলো হাসপাতালে ভর্তি আছে। আমারও তো সেই খুশি লাগছে। ওই জনিকে আমার একদম পছন্দ না। রবির কথা শুনে নূরেরও মনে অনেক খুশি লাগছে। একটু পরে রবিনা বেগম রবিকে নিয়ে বেরিয়ে গেল। আদিত্যর বাবার রুমের দরজায় এসে নক করল আদিত্য। বিকালে ওর বাবা ফোন করে বাসায় আসতে বলেছে। কোনো দরকারি কথা আছে নাকি, তাই অফিস শেষ করে আদিত্য চলে এসেছে। আদিত্যের বাবা ভেতর থেকে বলল, দরজা খোলাই আছে, ভেতরে এসো। আদিত্য ভেতরে ঢুকে বেডের উপর ওর বাবার পাশে যেয়ে বসল। তারপর ওর বাবার দিকে তাকিয়ে বলল, কেমন আছো বাবা? তোমার শরীর কেমন এখন? আদিত্যের বাবা মুচকি হেসে বলল, আমি ভালো আছি। তা কি যেন বললে? আদিত্যের বাবা একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, একটা কথা বলার ছিল। তো বলো, কি বলবে? আদিত্যের বাবা আদিত্যকে এনির বাবার বলা সব কথা খুলে বলে। তারপর আদিত্যকে জিজ্ঞেস করে, তোমার কি মতামত এ ব্যাপারে? সব শুনে আদিত্যর চরম রাগ হতে লাগলো এনির ওপর। মেয়েটার কোনো লজ্জা নেই নাকি? এত কিছুর পরেও আবার বাবার কাছে বিয়ের কথা বলেছে। আদিত্যর বাবার হাত ধরে নরম স্বরে বলল, তুমি আমার বাবা, তুমি যেটা বলবে আমি চোখ বুজে সেটাই করব। তবে তার আগে তোমাকে একটা কথা জানাতে চাই বাবা, সেটা শোনার পর তুমি যে ফয়সালা করবে আমি সেটাতেই রাজি। আদিত্যের বাবা বলল, কি কথা বলো? বাবা, আমি নূরকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আদিত্যের বাবা একটু গম্ভীর কণ্ঠে বলল, আমি যদি নূরকে মেনে না নেই? আদিত্য অনেক ভয় পেয়ে গেল ওর বাবার কথায়। সত্যি, যদি বাবা রাজি না হয় তাহলে কি করবে ও? নূরকে ছাড়া কিভাবে বাঁচবে ও? এসব ভেবে আদিত্য করুণ চোখে ওর বাবার দিকে তাকালো। আদিত্যের বাবা হঠাৎ হো হো করে হেসে উঠল। আদিত্য প্রকুচকে তাকালো ওর বাবার দিকে। হাসি থামিয়ে আদিত্যের বাবা বলল, তুমি কি ভেবেছো আমি জানি না? আমি তোমার বাবা, তোমার মুখ থেকেই সব বলে দিতে পারি। আমি তো সেদিনই সব বুঝে গিয়েছিলাম, শুধু তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আদিত্য অবাক হয়ে তাকিয়ে বলল,
তার মানে নূরকে তুমি মেনে নিয়েছো? অবশ্যই, আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে রে। মেয়েটা সত্যিই অনেক ভালো।